আরিফ ভাইয়ের উপর প্রথম ক্রাশ খেয়েছি আজ থেকে প্রায় 4 বছর আগে। তার গায়ের সাদা শার্টের উপর ডেনিম জ্যাকেট দেখে। এক হাতে পকেটে বাদামি মানিব্যাগ, আরেক হাতে বাম পকেটে সেলফোনটা ঢুকাতে ঢুকাতে যখন ব্যস্ত পায়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন, আমি হা করে তাকিয়েছিলাম তার দিকে। আমার পাশ দিয়ে যখন বেরিয়ে যান, তার পারফিউমের গন্ধে আমার পাগল পাগল লাগতে শুরু করেছিল। সেই যে পাগল হলাম, এখনো নিজেকে স্বাভাবিক করতে পারিনি। তাকে দেখলে এখনো এতটা বছর পরও আমি নিজের মধ্যে থাকতে পারিনি। এটা তো প্রেমই, তাই না তামান্না? মিমের চোখে তখনও 4 বছর আগের অসাধারণ হৃদয় কেড়ে নেওয়া দৃশ্য তাজা তাজা ঘুরে। প্রেম নামের এক মিষ্টি চাপটা আওয়াজ তার বুকের ভিতর বহুল যত্নে পড়া আছে। হয়তোবা মিম রোজ এখনো প্রেমের জোয়ারে উঠলে ওঠে, সেই যত্নে রাখা প্রেমকে বের করে দেখে, আগলায়, আবারও সযত্নে মনটার ভিতর বহু ভেতরে চেপে রাখে। তামান্না তখনও মিমকে অবাক চোখে দেখে। মিমের সরল অথচ তীব্র প্রেম সুলভ আবেগ এখনো প্রায়শই ও হতাবাক হয়। ভাবতে বসে, এমনও প্রেম হয় বুঝি? মিম তাকালো তামান্নার দিকে। বড্ড হাসি খুশি মেয়েটা। এবার উচ্ছ্বাস নিয়ে বলল, আরিফ ভাইয়ের প্রেমে কিন্তু আমি সেইবারের পর আরো অনেকবারই পড়েছি। তোকে বলবো না, তুই লজ্জা পাবি বলে। তামান্না এবার চোখে খানিকটা বিরক্তি টান চেপে বলল, তুই যে আরিফ ভাইকে এত পছন্দ করলি, বলছিস কখনো? মিম এবার সোজা হয়ে বসলো, শ্যামলা মুখে এক চিমটি লজ্জা ভাসিয়ে নয়াবধূর ন্যায় নত মস্তিষ্কে বলল, ভয় হয় রে তামান্না, যদি আরিফ ভাই রিজে করে আমাকে। আমার ওইসব প্রেমের কথা শুনে যদি চোখ মুখ কুচকে বলে, মিম তুই আমার বোনের মতো, এসব কথা তুই আমার ব্যাপারে ভাবছিস কিভাবে? পাগল নাকি তুই? চাচুকে বিচার দিব? তামান্না মিমের কোলে রাখা বাদামের প্যাকেট থেকে বাদাম নিল কটা তার নিজের হাতে। সেটার খোসা ছিলে পুকুরের পাড়ের দিকে চেয়ে এক একটা বাদাম মুখে পুরে আরাম করে সেটা চিবুতে চিবুতে ভাবুক গলায় বলল, কিন্তু মিম, আমার কেন যেন মনে হয় আরিফ ভাই এইসব বলবে না, তোর বাবাকে বিচার দিবে না। মিমের এই কথা শুনে ভ্রু উঁচু হয়ে গেল। ভিতরে ভিতরে খানিকটা আশা ফিরে পুকুরের ঢেউ থেকে চোখ সরিয়ে সরাসরি তামান্নার দিকে তাকালো। চঞ্চল কণ্ঠে বলল, কেন মনে হচ্ছে না তোর? এক্সপ্লেন কর। তামান্না এবার সোজা হয়ে বসে বাদাম খাওয়া থেকে কিছু সময়ের জন্য ইস্তেফা দিয়ে একদম বাস্তববাদী বড় মানুষের মতো গম্ভীর হয়ে বলল, দেখ তুই, আরিফ ভাই তোদের ভাই বোনদের সবার থেকে অনেক ম্যাচিউর, স্মার্ট, কেয়ারফুল, নিজের ফিলিংস গুলো ভালো বোঝে, চালাকও বলা চলেও নাকি। তোর কি মনে হয় সে এসব তোর বাবাকে বলে নিজেকে ছোট করবেন? তোর বাবা এটা শুনলে আঙ্কেল কিন্তু আরিফ ভাইয়াকেও দোষের অর্ধেকটা দিবেন। আরিফ ভাই বড় জোর তোকে এড়িয়ে যেতে পারেন বা খুব শান্তভাবে তোকে রিজেক্ট করবেন যেন তুই কষ্ট না পাস। ওনার কাছে তোরা ভাই বোনরা সব সময়ই সাপোর্ট পাস, তাই সেইভাবে করেই তোকে হ্যান্ডেল করবেন। তামান্না পুরো ব্যাপারটা মিমকে বুঝিয়ে ভ্রু বাঁকিয়ে মিমের মুখের দিকে তাকিয়ে রইল, অর্থাৎ ও বোঝার চেষ্টা করছে। এটা শোনার পর মিমের ফেসিয়াল এক্সপ্রেশন কেমন দেখাচ্ছে, অথচ তামান্নার কটা বাকের মধ্যে মিমের মন ভেঙে পড়ল। ওই এক কথা শুনে আরিফ ভাই ওকে এড়িয়ে যাবেন, এটা মিম কখনোই মেনে নিতে পারবে না। মিম দমটুকু বন্ধ করে অস্ফুটে বলল, এড়িয়ে যাবে মানে? সে যদি একদিনও আমার সঙ্গে কথা না বলে আমি পাগল হয়ে যাই। আমি ভাই এভাবে ঠিক আছি, দরকার নাই আমার তাকে প্রপোজ করা। মিম আবারও সোজা হয়ে বসে বাকি সব ছেড়ে ছুড়ে বাদাম খেতে মন দিল। ওদিকে তামান্না মিমের এমন কথাতে চূড়ান্ত হতাশ। এই গাদাকে কি বুঝালো আর এই গাদাটা কি বুঝলো? তামান্না বাদাম খেতে মগ্ন হয়ে মিমের মাথায় একটা দাঁড়াউম করে থাপড় বসালো। মাথাটার ব্যথায় মিম আর্তনা করলো। এক হাতে মাথাটা কষতে কষতে রাগে তাকিয়ে বলল, আহ মারলি কেন? তামান্না দাঁতে দাঁতে পিষে বলল, তুই একটা আস্ত গাধা। আমি কি বুঝালাম? কি বুঝলি তুই এইসব? শোন, তুই যদি না বলিস আর তারপর যদি আরিফ ভাই অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখন কি তুই আঙ্গুল চুষবি? একটু আগের থাপড়ের ব্যথা ভোলার চেষ্টা করে এবার মিম হালকা হাসলো। মিষ্টি দুষ্টু ছেলে মানুষই হাসি। হবে না রে বিয়ে। বড় মাকে বলতে শুনেছি আরিফ ভাই নাকি আরো 2-3 বছর বিয়ে করবে না, বলে রেখেছে বাসায়। উনি পড়াশোনা শেষ করে মাস্টার করে তারপর বিয়ে করবেন। আমার হাতে বিশাল এক সময় আছে এখনো, ততদিনে আমিও একটা না হলে আর একটা সুযোগ বের করে ফেলবই। খুব স্পেশাল হবে আমার প্রপোজ। আরিফ ভাই চমকে যাবে দেখিস। তামান্না তখন ভ্রুকুচকে তাকালো। বোধহয় এই আদা পাগল মিমের কথাটা তার বিশ্বাস হয়নি। মিম ওই তাকানো দেখে কিছুটা হচকালো। পরপর নিজেকে শুধরে বোকার মতো হেসে বলল, মানে চেষ্টা করবো আর কি। আমি মিম সিদ্দিক, এক কথার মানুষ। তামান্না মিমের দিকে চেয়ে ফের দীর্ঘশ্বাস ফেললো। এটা ছাড়া আর কি বা করার আছে এখন? মিম আবারও মন দিয়ে বাদাম খেতে খেতে পুকুরের ঢেউ দেখতেছে। আজ জেলে নেই পুকুর পাড়ে, প্রতিদিনই তো থাকে, আজ কেন নেই জানা নেই। প্রতিদিন এক্সাম শেষ হয়ে পুকুরের পাড়টায় আসা একটা রুটিন হয়ে গেছে ওদের জন্য। আর আজ তো এক্সাম হল থেকেই ওদের বের করে দিয়েছে। বাসায় এই অসময়ে গেলে মিমের মা হ্যানত্যান জিজ্ঞেস করবে, তাই এখনো রয়ে গেছে। ছুটির সময় হলে আবার চলে যাবে বাসায়। বাদাম খেতে খেতে ব্যস্ত দুই বান্ধবী। মিম একটা পাথর তুলে অযথায় পুকুরের পানিতে ফেলতে যাবে, তখনই মিমের ব্যাগে থাকা ফোনটি বেজে উঠল। মিম তখন দ্রুত বাদাম ফেলে ফোনটা ব্যাগ থেকে বের করতে লাগলো। ফোনের স্ক্রিনের নামটুকুর পাশে আরিফ ভাই আর একটা লাভ ইমোজি দেওয়া। লেখা দেখে গা শিউরে উঠল মিমের। খুশিতে জপজপিয়ে উঠল মিম ছোট মোটো হৃদয়খানি। গলা দিয়ে আওয়াজ
বেরোচ্ছে না। উচ্ছ্বসিত ভঙ্গিতে তামান্নাকে দেখিয়ে দেখিয়ে লাফিয়ে লাফিয়ে বলতে থাকে, তামান্নার বাচ্চা আরিফ, আরিফ ভাই দেখ, উনি কল দিছে আমাকে। তামান্না ব্রুকুসকে তাকালো। একটা সামান্য ফোনের জন্য মিমের খুশির অর্ধেকটুকু অনুভব করার বৃথা চেষ্টা করেও লাভ হলো না, বরং বিরক্ত হয়ে গেল। বিরক্তি নিয়েই বলল, লাফালাফি বন্ধ করে কলটা ধর, লাইন কেটে যাবে। নিজেকে ঠেলে ঠুলে একটু ঠিকঠাক করে নিল, গলাকে সে পরিষ্কার করলো যেন ভিতরের বেকলতা না ধরা পড়ে আরিফ ভাইয়ের কাছে। তারপর নিজেকে চূড়ান্ত ভাবে স্বাভাবিক করে কলটা ধরলো। সালামটুকু সম্পূর্ণ করার আগে উপাস থেকে আরিফ নামক গম্ভীর চিটচিটে লোকটা বড্ড কর্কশ গলায় বলে বসে, 2 মিনিটের মধ্যে প্রিন্সিপালের রুমে আয়। ব্যাস, মিমের ফুরফুরে হাসি খুশি মেজাজের 12টা বেজে গেল। আজ যা করেছে সেসব ভেবেই কণ্ঠনালী শুকিয়ে আসলো। প্রিন্সিপাল আরিফ ভাইকে ভার্সিটি থেকে ডাকিয়ে এনেছে কেন? মিমের কথা বলার জন্য? আজ আরিফ ভাই মিমকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেললেও মিম অবাকটুকুও হবে না, কারণ ও নিজে আরিফ ভাইয়ের এত বছরের ঘষে মেজে বানানো রেপুটেশনের উপরে কাদা মেখে দিয়েছে। আজ তো মিমের রক্ষা নেই। ফোন কানে রেখে তামান্নার দিকে ভীষণ অসহায় চোখে তাকালো মিম। তামান্না ভয় পেয়ে যেমন, দুজনের চোখেই ভয়, অসহায়তা। মিম তাই না পারতে হুট করে ঝটপট মাথায় যে মিথ্যা আসলো চোখ বন্ধ করে সেটাই বলে বসলো, আমি রাস্তায় আরিফ ভাই বাসায় যাচ্ছি। আরিফ তাকে ধমকে বলল, মিথ্যা বললে দিব ধরে এটা, আমি তোকে দেখতে পারছি, পুকুর পাড়ে বাদাম খাওয়া বের করবো তোর, আসবি তুই? গম্ভীর গলায় ওই বিশাল বড় সড়ো ধমকে মিমের শরীরটা কেঁপে উঠলো। বেচারি ধরা পড়ে গেছে। আরিফ ততক্ষণে টু করে কলটা কেটে দিয়েছে। মিম অসহায় চোখে তামান্নার দিকে তাকালো। তামান্না কিছুটা চমকে উঠলো, এক প্রকার দূরে সরে পিছিয়ে ঝাঁঝিয়ে বলল, কি আমার দিকে কেন তাকাস? আমি মানা করি নাই যে চিটিং করিস না, এখন এসব করে আমারে ভাসাবি না। তোমার আরিফ ভাই তোমার কাছে ডাকছি, তুমি যাও, আমি বাড়ি গেলাম। তামান্না তার ব্যাগটা তুলে মিমের আরেকবার বলার আগেই তাড়াহুড়া করে উঠে বলল গাছের নিচ থেকে। মিম বসে থাকা অবস্থাতেই দ্রুত ওর হাতটা চেপে ধরল, কণ্ঠে অসহায়তা, চোখে কান্না কান্না ভাব। ইচ্ছে করেই ফুটিয়ে বলল, চল না বেবি প্লিজ। মিমের ওই অসহায় চোখ দুটো যেন তামান্নার রাগ ধীরে ধীরে গলে যায়। মুখ ঘুরিয়ে ফেললেও মিমের মায়া ভরা কণ্ঠ ওকে আটকায়। এক প্রকার হাল ছেড়ে সব সময়ের মতো দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে তুই একদিন হেব্বি মাইটাই খাওয়াবি, চল যাই। মিমের চোখে মুখে আবারও উজ্জ্বলতা ফুটে উঠল। দ্রুত হাসি খুশি তামান্নার হাতটা ছেড়ে দিয়ে ফোনটা বেগে ঢুকিয়ে নিয়ে কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ালো। তামান্নার বাহুটা 2 হাতে জাপটে ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতে বলল, তুই না থাকলে আমি কি করতাম রে তামান্নার বাচ্চা, আল্লাহ তোকে বাঁচিয়ে রাখো আর 100 বাচ্চার জননী করো। প্রিন্সিপালের রুমে তখন আরিফ বসে আছে, গম্ভীর মুখে একদম। প্রিন্সিপাল মহসিন স্যার আরিফের সামনে বসিয়ে কিছু বলছেন। আরিফ শুধু চুপচাপ শুনছে ওসব। ওদের কথার মধ্যে মিম তামান্না চুপচাপ মাথা নিচু করে রুমে ঢুকলো। আরিফ বোধহয় ভার্সিটি থেকে এদিকে এসেছে। তার কাঁধের ব্যাগটা প্রিন্সিপালের টেবিলের উপর রাখা, গায়ে সাদা টি শার্টের উপর খোলা বোতাম চেচে বুল শার্ট। মিম রুমে ঢুকলে আরিফ তাকালো ওর দিকে, চোখটা আজ ভীষণ ঠান্ডা, ওই চোখে কোনো প্রশ্রয় নেই একটুও। মিমকে যেন ওই চোখ ভস্ম করে দিতে চাইছে। আরিফের ওই চোখ দেখে মিম কিছুটা ভয় পেয়ে তামান্নার গায়ের সঙ্গে একদম মিশে যেতে লাগলো। আরিফ ওসব ভয়ের দ্বার নিষ্ঠুরতার সাথে দাঁড়ালো না, কাট কাট গলায় জিজ্ঞেস করলো, শ্রেক গতকালের এক্সাম তুই কি করছিস? বাড়ি থেকে নকল এনে? মিম চুপ করে দাঁড়িয়ে থাকলো, মাথাটা নিচু করে। কথা বলার সাহস নেই ওর। আরিফ মেরেই ফেলবে আজ ওকে, যেভাবে রাগ চেপে রেখেছে। বাড়ি গেলে আজ একটা থাপড় মাটিতে পড়বে না, সব মিমের গায়ে পড়বে। আরিফ আবার ধমক দিয়ে উঠলো, চুপ কেন, উত্তর দে। মিম অসহায় ভাবে চোখ তুলে তাকালো। পিটপিট করে আরিফ ভাইয়ের রাগি রাগি মুখটা দেখে কম্পিত গলায় সাফাই গাওয়ার চেষ্টা করলো, আমি আমি এইসব মিথ্যাটুকু বলবে জেনে হয়তো আরিফ প্রিন্সিপালের সামনে ধমকে উঠলো, সারাদিন বাসায় সিরিয়াল নিয়ে পড়ে থাকলে এসব তো হবেই। চাচ্চুকে বলে তোর টিভির লাইন আমি কাটাচ্ছি আজকে, তোর অবস্থা দেখে আমি সারপ্রাইজ হচ্ছি, মান সম্মান ডুবাচ্ছিস আমাদের। আরিফের ধমকে মিমের শরীরটা কেঁপে উঠলো, মাথাটা সেই নামালো আর উঠালো না একবারের জন্য। আরিফের এইভাবে ধমকানো ওর প্রেমের উতালা মনটার খুব একটা সহ্য হয়নি। ঠোঁট কাঁপছে, কণ্ঠ রুদ্ধ, শুধু অভিমানী মনটা ভাবছে আরিফ ভাই তার সঙ্গে এভাবে কথা বলতে পারলো। আরিফ এবার প্রিন্সিপালের দিকে ফিরে তাকালো, গলা যথাসম্ভব নরম রেখে ভদ্রতা নিয়ে সম্মান দেখে শান্ত গলায় জানালো, স্যার আমি এটা হ্যান্ডেল করছি, ও আবার এই এক্সাম দিবে, এবার একাই দিবে। প্রিন্সিপাল মহসিন স্যার চশমা ঠিক করে বলল, তুমি আসো বলেই তোমাকে বললাম আরিফ, না হলে তোমার চাচাকে ডেকে আনতাম। এমন স্টুডেন্টকে আমরা সরাসরি ফেল করিয়ে দিই, যেহেতু তোমাকে চিনি তাই আগে তোমাকে বললাম এক্সাম দেখো, একটা অ্যাপ্লিকেশন দিলেই হবে আপাতত। আরিফ ঠোঁট চেপে মিমের দিকে একবার কড়া চোখে চেয়ে আবার স্যারের পক্ষে মাথা হেলিয়ে বলল, আমি দেখছি বিষয়টা, ও আমার বোন বলে কোনো ছাড় দেওয়ার দরকার নেই, আর 5টা স্টুডেন্টের মতো ওকে ট্রিট করলে আমি খুশি হব। এই বোন শব্দটা এত রাগ এত অপমানের মধ্যেও মিমের হৃদয়টা চিরে ভিতরে ঢুকে। মিম তো বউ মাথা আর তুলল না। প্রিন্সিপালের
বলে রুম থেকে বেরিয়ে এলো আরিফ। পেছনে মিম আসছে ধীর পায়ে, এখনো মাথাটা নিচু আছে। আরিফ সামনে হেঁটে যাচ্ছে, তার মুখ এখনো আগের মতো সেই রু ঠান্ডা। মিম সামনে যাচ্ছিল, আরিফ পিছন থেকে ডাকলো, শোন। মিম ঘাবড়ে গিয়ে পিছনে ফিরলো। আবার কি ধমকাবে? মিম এক ধমকে ক্লান্ত হয়ে গেছে, আর শোনার ধৈর্য নেই একদম। কিন্তু আরিফ ধমকালো না, বরং ঠান্ডা অথচ ছোট কণ্ঠে বলল, কি বলছি মনে আছে? এক্সাম আবার দিবি তুই, অ্যাপ্লিকেশন দিবি, না হলে কিন্তু চাচুর কানে খবরটা যাবে। চান্স দিচ্ছি চাচুর গালি গাওয়া থেকে বাঁচার, কাজে লাগাবি না হলে। মিম চোখ দুটি নিচু করে মাথা নেড়ে সায় দিল, মনে মনে ব্যঙ্গ করে বলে, খালি তো পারেন চাচু চাচু করতে, চাচুকে বিচার দেওয়া ছাড়া আর কিছু হবে না নাকি? মনে মনে বলা এই কথাগুলা আরিফ শোনে না, কারণ মিমের ওইসব মুখে বলার সাহস নেই, কোনোদিন হবে বলেও মনে হয় না। আরিফের একাধে ভার্সিটির ব্যাগ ঝোলানো, রোদের মধ্যে চোখ মুখকে এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ওর ক্লাস আছে এটা। আরিফ আর দেরি করলো না, পকেট থেকে ফোন বের করতে করতে বলল, ড্রাইভার আঙ্কেলকে বলেছি এসে নিয়ে যাবে, গরমে রিক্সা দিয়ে যাওয়ার দরকার নেই। সাধারণ একটা কথা, অযথা একটা যত্ন, অথচ এটুকুতেই মিমের রাগ পানি পানি হয়ে গেল। ধুয়ে মুছে অভিমান সাফ হয়ে গেল। শুধু এক দৃষ্টিতে ফোনে ব্যস্ত আরিফ ভাইয়ের দিকে তাকিয়ে রইল।